আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। বালক ব্রহ্মচারী একটা কথা বলে গেছেন, কাঁচা ঘুম ভাঙাস না আর চুলকিয়ে ঘা করিস না। কিন্তু এখন আপনাদের মোহাম্মদ ইউনূস তিনি এখন চুলকিয়ে ঘা করে দিয়েছেন। হাতির কানে এখন পিঁপড়ে ঢুকে গেছে, হাতি এখন পিঁপড়ে বার করার জন্য ছটফট ছটফট করছে। চায়না এত শত্রু, পাকিস্তান জন্মগত শত্রু, দুজনকেই আপনি ডেকে এনেছেন। আবার আপনি চায়না গিয়েছেন, গিয়ে আপনি আবার চিকেন নেকের প্রসঙ্গ তুলে বলেছেন আসুন চিকেন নেকটা নিয়ে এখান থেকে সমুদ্র পথে আপনি ব্যবসা করুন। আমন্ত্রণ জানিয়েছেন আপনি, এই আমন্ত্রণের পাপ এবার আপনাকে ফলটা যেটা আছে ফলটা এবার ভুগতে হবে। দর্শক, কালকে যে আমি ভিডিওটা করেছিলাম সেখানে ছোট একটা তথ্যগত ত্রুটি রয়ে গেছিল, যেটা আজকে আমি শুধরে দিতে চাই। আমি গতকাল ভিডিওতে বলেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে ঢুকবেন এবং হঠাৎ একদিন ভুস করে ভেসে উঠবেন। ব্যাপারটা তা নয়, ওটা ছিল তথ্যগত ভুল। এই গতকাল থেকে আজ অব্দি আমি বলেছিলাম গতকালকের ভিডিওতে, এখন সাউথ ব্লক নর্থ ব্লকের সমস্ত জায়গায় এখন প্রচুর ছোড়াছুটি হচ্ছে বিভিন্ন দেশগুলোতে। তার কারণটা হচ্ছে ৭১-এর যে যুদ্ধ হয়েছিল ৫৪ বছর পর তার পুনরাবৃত্তি হতে শুরু হবে পুনরাবৃত্তি। এখন সেটা সময়ের অপেক্ষা। আমি কেন বলছি? আমি বলছি এই কারণে, এটা এখন আর কোনো লুকো ছাপার ব্যাপার নেই। সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, পত্রপত্রিকা সর্বত্রই এখন এই কথাই লেখা হচ্ছে, যে কোনো মুহূর্তে ভারত অ্যাকশন নেবে। এই যে ভদ্রলোককে আপনারা দেখছেন, এই ভদ্রলোকের নাম হচ্ছে কর্নেল অজয় রায়না। তিনি ছিলেন লাস্ট রয়ের ডেপুটি ডিরেক্টর। ৩১ মার্চ ২০২৫ ইনি রিটায়ার করেছেন। এই যে ৩১ মার্চ, দুদিন আগে, গতকালকে এসে উনি সমস্তটা মিডিয়ার সামনে ফাঁস করে দিয়েছেন। ফাঁস করেছেন মানে কি? গভর্নমেন্ট থেকেই বলা হয়েছে তুমি বলো, নইলে কাগজই বা জানবেই করে, আর উনি বা বলবেন কেন? ওনার মতো দায়িত্বশীল একটা মানুষ বলবেন কেন? তা নিচে যেটা লেখা হয়েছে, ইন্ডিয়া স্কেচেস প্ল্যান টু ব্রেক বাংলাদেশ, ক্যাপচার 2 চিকেন লেগ। এই যে আপনারা যে লাফালাফি করছেন চিকেন নেক নিয়ে, আমাদের না একটা চিকেন নেক রয়েছে, আপনাদের চিকেন লেগ রয়েছে, জানেন তো? চিকেন লেগটার কথা মনে নেই তো। যাই হোক, এখন পত্রপত্রিকায় কি লেখা হচ্ছে সবকটা দেখাচ্ছি, এটা আমি একটা দেখাচ্ছি। পার্বত্য চট্টগ্রাম তো ভারতের অংশ হতে চায়, উঠল বাংলাদেশ ভাগের ডাক। 1 এপ্রিল। সম্প্রতি চীনে গিয়ে উত্তর পূর্ব ভারত দিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আর সেই মন্তব্যের জবাবে এবার বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ত্রিপুরা মোতার নেতা তথা ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ মাণিক্য। উত্তর পূর্বের এই নেতা দাবি করেন ১৯৪৭ সালে চট্টগ্রামের পাহাড়ি মানুষজন ভারতের সঙ্গেই থাকতে চেয়েছিলেন, তখন চট্টগ্রাম বন্দর হাতছাড়া করা ভারতের জন্য ঠিক হয়নি বলে মন্তব্য করেন প্রদ্যোৎ। একই সঙ্গে ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে প্রদ্যোৎ মনে করিয়ে দেন চট্টগ্রাম বন্দর ত্রিপুরা থেকে খুব একটা দূরে নয়, এই আবহে বাংলাদেশের মধ্যে দিয়েই ভারতকে রাস্তা করে নেওয়ার পরামর্শ দেন প্রদ্যোৎ।
উল্লেখ্য, রিপোর্ট অনুযায়ী চীন সফরে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ইউনূস। তিনি নাকি বলেছিলেন, উত্তর পূর্বে ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত অঞ্চল, তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি। এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে। এই আবহে প্রদ্যুৎ বলেন, আমাদের আদিবাসী সমর্থন করে সমুদ্র যাওয়ার পথ তৈরি করার সময় এসে গেছে ভারতের সামনে। একসময় চট্টগ্রাম শাসন করতে এই আদিবাসীরাই, তাই আমরা আর এই অকৃতজ্ঞ শাসকের ওপর নির্ভরশীল নই। ভারতের সবচেয়ে বড় ভুল ছিল 1947 সালে বন্দরটিকে ছেড়ে দেওয়া। সেখানে বসবাসকারী পাহাড়ি জনগণ ভারতের অংশ হতে চাইতেন। জনাব ইউনূস মনে করতে পারলেন যে তিনি সমুদ্রের অভিভাবক, কিন্তু বাস্তবতা হলো তিনি প্রায় 85 বছর বয়সী একজন স্টপ গ্যাপ নেতা। ভুলে গেলে চলবে না যে তিনি বন্দরের কথা বলেছেন তা ত্রিপুরা থেকে কয়েক মাইল দূরে মাত্র। এই প্রদ্যুৎ পারিক্য, ইনি হচ্ছেন ত্রিপুরার রাজা ছিলেন। এখন তার রাজ্যপাট নেই, রাজাও নেই। এবার এই খবরটা চারদিকে বেরিয়ে গেছে যে ভারত একটা পরিকল্পনা করে ফেলেছে। আমি আজকে সকালবেলা গুগল সার্চ করছিলাম। গুগল সার্চে আমি যেটা মেরেছিলাম সেটা হচ্ছে, হাউ মেনি কোর্স আর দেয়ার ইন বাংলাদেশ টেরিটরি, হাউ মেনি কোর্স। যেটা উত্তর এসছে সেটা হচ্ছে, while the exact number of Indian Army Corps deployed along the India-Bangladesh border is not publicly available, it is known that multiple corps, including the 4 Corps to 17 Corps, are involved in Eastern Command, which observe operation in the region. এই যে 4 থেকে 17 অবধি এই পুরো কোর্টটা রয়েছে ইস্টার্ন কমান্ডের হাতে। এবং ইস্টার্ন কমান্ড গত 71 সালে যে ভূমিকা নিয়েছিল সেই ইস্টার্ন কমান্ডের ঘাড়ে সেই ভূমিকাটাই এসে পৌঁছে, আবার দায়িত্বে এসে পৌঁছেছে। এবং ইস্টার্ন কমান্ড ওই 17টা কোর নয়, 3টে কোর আপনি বাদ দিন, 14 থেকে 17, তাহলে হলো গিয়ে 3টে বাদ গেলে তার মানে বাকি হচ্ছে 14টা। এই 14টা কোর ভাগ করা আছে সমস্ত আপনার মানে বর্ডারটাকে ঘিরে। আর বাকি 3টে কোর কোথায় আছে? সেই 3টে কোর আছে, একটা আছে জম্মুতে, একটা আছে কাশ্মীরে, আর একটা হচ্ছে লাদাখ, প্যাংগং, এই সমস্ত এরিয়ায় চীনের সঙ্গে মোকাবিলা করার জন্য। তাহলে যেখানে 14টা কোর ঘিরে রয়েছে সেইখানে বাংলাদেশের ম্যাপ আমি দিয়ে দিচ্ছি, একটু পরে আমি দিচ্ছি। তার আগে আমি বলি, সেনাপ্রধানের সঙ্গে ডেকে পাঠানো হয়েছিল বায়ুসেনা প্রধান এবং অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীকে। ইনি হচ্ছেন দীনেশ কে ত্রিপাঠী, ইনি হচ্ছেন অ্যাডমিরাল, আমাদের নৌবাহিনীর কর্তা। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আমাদের বলুন যে যদি চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দর ঘিরতে হয় তাহলে আপনার কতক্ষণ সময় লাগবে? উনি বলেছেন 40 মিনিট থেকে 45 মিনিট, আর ডিস্ট্রয় করতে গেলে আর 15 মিনিট এক্সট্রা। সমুদ্রপথ দেখাচ্ছে তো, এই সমুদ্রপথ এবার ইউনূস বুঝতে পারবে সমুদ্রপথের ঝামেলাটা কোথায়। এটা হচ্ছে এই বাংলাদেশের ম্যাপ। দেখুন আমি যেটা দিলাম এখানে, এই যে 3টে ডট দেখছেন না আপনারা, গোল গোল 3টে ডট, এই একটা আছে আপনার চট্টগ্রাম, একটা ডট আছে আপনার মাথার দিকে, সেটা হচ্ছে আপনার রংপুর, আর একটা বাঁ দিকে ডট আছে, লাল ডট ডট দেখছেন, বর্ডার গার্ড বাংলাদেশের এখানে যে ডটটা রয়েছে লালটা, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। এই 3টে জায়গায় 14টা কোর ভাগ করে রাখা আছে। আরো কয়েকটা জায়গায় আছে, সেটা আমি হয়তো জানি না।
মানে আমরা জানতে পারিনি। এবার আরেকটা ব্যাপ দেখুন, এই যে দেখছেন চট্টগ্রাম অঞ্চলটা দেখছেন, চট্টগ্রামের নিচে দেখুন ওখানে একটা সাদা দাগ দেওয়া আছে, একদম হোয়াইট কালার একটা মারা আছে। এইটা হচ্ছে চট্টগ্রামের চিকেন নেক। এই চিকেন নেক মাত্র 70 কিলোমিটার দূরে। তাহলে এই চিকেন নেকটা যদি কেটে দেওয়া হয় তাহলে চট্টগ্রামটা সোজা একদম ত্রিপুরার সঙ্গে ঢুকে যাবে। ফলে ওই সেভেন সিস্টারের সঙ্গে সমুদ্র পথের যে যোগাযোগ নেই, যেটা ইউনূস বলছেন, সেই যোগাযোগের পথটা কিন্তু খুলে যাবে। মানে এইগুলো কিন্তু ভারতবর্ষ একেবারেই মানে ভাবেনি। ভারতবর্ষ ভেবেছিল কূটনৈতিক স্তরে ধীরে সুস্থে আস্তে আস্তে ব্যবস্থা করা হবে। আমি বলেও ছিল ভারতবর্ষ যুদ্ধে যাবে না, কিন্তু এখন যে অবস্থা হয়েছে, এখন পিঁপড়ে হাতির কানে ঢুকে গেছে। আর মোদিজি এখন এতটাই ক্ষিপ্ত হয়ে রয়েছেন ইউনূসের উপরে, এতটাই ক্ষিপ্ত, মানে নাম শুনলে এখন মানে সে গা চিরবির করা যাকে বলে না, গা চিরবির করছে। কারণ চীনের কাছে গিয়ে সে সেভেন সিস্টার খাওয়ানোর জন্য সে পরিকল্পনা করেছে, তার কানে সেভেন সিস্টার মানে তার কানে ঢুকিয়েছে। এটা হয়েছে ভারতের কাছে আরো বিরক্তির কারণ। সুতরাং ডক্টর ইউনূস, আপনি রেডি থাকুন, আপনার পালাবার কোনো পথ নেই। আপনি যদি কোনো বিমানে যেতে চান, সেটা কিন্তু ড্রোন হামলার মুখে পড়বে, আপনি কিন্তু মাটিতে ভূপাতিত হবেন, সেটা জীবিত নয়, খণ্ডিত শরীরে। আর আপনি দেশে থাকলে পরে আপনার বিচার কিন্তু যেগুলো হবার সেগুলো হবে। ভারত যেটা করবে আমি আপনাদের বলে দিচ্ছি, সেটা কোন দিন করবে তা আমি জানি না, যে কোনো দিন করতে পারে, সব কিছু তৈরি আছে। এই 71 সালে যা হয়েছিল, যতদিন সময় লেগেছিল না, ততদিন সময় লাগবে না। কারণ এখন যুদ্ধটা অনেক টেকনিক্যালি হয়ে গেছে, সবকিছু অস্ত্র আর সৈন্য দিয়ে হয় না, টেকনিক্যাল যুদ্ধ হয়। ভারত ঘিরল চার দিক দিয়ে ঘিরবে। এক, সমুদ্র পথ বন্ধ করে দিল। 2, উত্তর দিনাজপুর দিয়ে ঢুকলো, দিনাজপুর দিয়ে ঢুকলো। 3 হচ্ছে আপনার রংপুর দিয়ে ঢুকলো। 4 হচ্ছে ত্রিপুরা দিয়ে চট্টগ্রামে ঢুকলো। 4 দিক দিয়ে ঢুকে যাবে, ওপর দিয়ে প্যারাট্রুপার নেমে যাবে। এবার দীনেশ ত্রিবেদীকে জিজ্ঞেস করা হয়েছে কদিন লাগতে পারে, বাংলাদেশকে পুরো কন্ট্রোল নিতে গেলে কদিন লাগতে পারে। দীনেশ ত্রিবেদী বলেছেন সর্বোচ্চ 72 ঘন্টা, সর্বোচ্চ। এটা 24 ঘন্টাতেও হতে পারে, আবার 48 ঘন্টাতেও হতে পারে, অথবা 36 ঘন্টাতেও হতে পারে। টোটাল বাংলাদেশটাকে রিক্যাপচার করে নাও, 71 সালের মতো রিক্যাপচার করে নাও, করে যে যারা যারা রয়েছে এখানে, বিষ বৃক্ষ যেগুলো আছে, চারা ফাড়া যা আছে, সব আগাছাগুলোকে তুলে যেগুলো যুদ্ধ করতে হবে সেগুলো হয় মরবে, আর নইলে যুদ্ধবন্দী হিসেবে ওই পাকিস্তানিদের মতো ওয়াগানে করে সমস্ত ভারতবর্ষে নিয়ে আসা হবে। 7 বছর তবুতে এদেরকে রাখা হয়েছে, 3 বছর রাখা হয়েছিল পাকিস্তানিদের। এদের কিন্তু আজীবন থাকবে আমাদের জেলে, আজীবনের জন্য থাকবে। আর সব ইউপিএ লাগিয়ে দেওয়া হবে, একটাও জামিন টামিন পাবে না। আর কোনো বিচার টিচারের ব্যাপার ইউএপিএতে নেই। সুতরাং জেলে পার্মানেন্টলি ঠুসে দেওয়া হবে দেখবে। আর যেগুলো যুদ্ধ করতে আসবে সেগুলো তো 1 বুলেট ইজ ইকুয়াল টু 1 এনিমি। সুতরাং বাংলাদেশের মানুষ, আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো সিভিলিয়ান জায়গায় কোনো হামলা হবে না, একটা সিভিলিয়ানদের গায়ে কোনো হাত পড়বে না, কিন্তু কোল্যাটারাল ড্যামেজ কিছু হবে। এই যে গোলাগুলি চলবে, কামান টামান চলবে, ওপর দিয়ে 2-4টে মিসাইল স্ট্র্যাটেজিক অ্যাসেটে যেগুলো মারবে, সেগুলোতে আপনাদের কিছু ক্ষয়ক্ষতি হবে, কিন্তু লোকালয়ে কোনো ঝামেলা হবে না। সাধারণ মানুষকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমাদের সেনা সেগুলোকে যথারীতি নজরে রেখে করবে। আর যে সমস্ত রেজিমেন্টকে পাঠানো হচ্ছে তারা হচ্ছে খতরনাক, মিশনে কিন্তু খতরনাক। এই 3টে রেজিমেন্ট হলো, 1 হলো গোর্খা, 2 হলো গারো, আর 3 হলো কুমায়ুন।
এই তিনটে বাছাই করা রেজিমেন্টকে নেওয়া হয়েছে 3 দিক দিয়ে ঢোকার জন্য স্থলপথে। আর এরা হয় অত্যন্ত নৃশংস, অত্যন্ত নৃশংস, ক্রূর। যারা বদমাইশি করবে তাদেরকে ধরতে পারলে তাদের সঙ্গে যে কি ব্যবহার করবে, এই গোর্খা, গারো আর কুমায়ুন রেজিমেন্ট বলা কিন্তু খুব মুশকিল। এরা কিন্তু ভীষণ ক্রূর এবং ভীষণ সাহসী এবং লড়াকু। তো যাই হোক, আপনাদের ঘাবড়াবার কিছু নেই। আপনারা সঠিক সময় সঠিক জায়গায় সবকিছু হবে। আপনারা চুপচাপ বসে থাকুন। এইবার যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ তার নিজের পায়ে দাঁড়াচ্ছে, শক্ত জমির ওপরে দাঁড়াচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভারতের সৈন্য ওখানে থাকবে। আওয়ামী লীগ সব এক জায়গায় হবে, শক্ত জমির ওপর তৈরি হবে। প্রধানমন্ত্রী গিয়ে ক্ষমতা নেবেন, তারপরে প্রধানমন্ত্রীর ইশারা পেলে ভারত তার সৈন্যকে ফিরিয়ে নেবে। এই হচ্ছে প্ল্যান, যেটা আপনাদের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন এবং হ্যাঁও বলেছেন। তিনি এই প্ল্যানের সঙ্গে একমত। কিন্তু কারণ এই যে এখন যে শয়তানগুলো রয়েছে, এই শয়তানগুলোকে কখনো আমাদের ওয়াকারুজ্জামান, তিনি ভীতু মানুষ, তিনি এদেরকে ট্যাকেল করতে পারবেন না। তিনি দেশপ্রেমিক, কিন্তু তিনি ভীতু। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনিও ভয়ে চুপ করে আছেন। এরা দুজনেই সাংবিধানিক পদ হোল্ড করছে, কিন্তু এনারা কেউই সাহস করে কিছু করতে পারবেন না। ফলে যা হবে সেটা হবে ভারতবর্ষকে করে হবে। যদি বাংলাদেশ সেনা তার মুখোমুখি হতে চায়, তাহলে তার ফল ভুগতে হবে। 1,60,000 বাংলাদেশি সেনা আছে, তার মধ্যে 50% আপনার ছেড়ে দিন অফিসিয়াল কাজগুলো করে, তার মানে 60,000 রইল। এবার 60,000-এর মধ্যে 30,000 হয়তো আপনার ফ্রন্টিয়ার এতে যায়, যুদ্ধ করতে যায়। এই 30,000 কি 5 লক্ষ 6 লক্ষ সেনার মুখোমুখি হতে পারবে? স্ট্যান্ডার করে ছেড়ে দেবে, যে যার ক্যান্টনমেন্টে ঢুকে যাবে। প্রথমে বলো, ক্যান্টনমেন্টে ঢুকে যাও, তোমাদের কিছু হবে না, যা করার আমরা করে দিচ্ছি। এই হলো ইউনূসের কর্মফল। চুলকিয়ে ইউনূস ঘা করে ভারতবর্ষকে বিষাক্ত করে দিয়েছে। ভারতবর্ষ এখন ছোবল মারার জন্য তৈরি হয়ে আছে। যে কোনো দিন, যে কোনো সময় ছোবলটি বাংলাদেশ খাবে, এবং ছোবল বাংলাদেশ খাবে না, খাবে ইউনূস অ্যান্ড ইউনূস কম। বিশেষ করে ইউনূস, আসিফ নজরুল, তারপরে ওই উপদেষ্টা কয়েকটা রয়েছে, সেই উপদেষ্টাগুলো সব কটা ধরা হবে, সব কটা। যাই হোক, কচি কাঁচা কাউকে বাদ দেওয়া হবে না। তো যাই হোক, গতকালের যে গন্ডগোল সেটাও আমি শুধরে দিলাম, আর যেটা এখন আলোচনা প্রকাশ্য হচ্ছে সেটাও বলে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাইম টু টাইম যা আপডেট হবে আমি আপনাদের প্রতিদিন দিয়ে যাব। নমস্কার।